সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে প্রতিদিনের আলোচিত ঘটনা নিয়ে আমরা আলোচনা করি, বিশেষ করে অপরাধ বিষয়ক তথ্যগুলো নিয়ে আমরা বেশি ফেসবুক লাইভে যুক্ত হই। আজকেও তেমনই একটি লোহমর্ষক এবং নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারের মাধ্যমে মোহাম্মদপুরের জোড়া খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে। এবং এই যে কয়েকদিন ধরে আলোচনায় ছিল যে গৃহকর্মী এটিতে জড়িত কিনা, এবং তাকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা প্রাথমিকভাবে স্বীকার করার মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। কিভাবে হত্যাকাণ্ডটি সংগঠিত হলো, কেন হত্যাকাণ্ডটি হলো, এইসব নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। শুরুতেই সেটি দেখে আসতে চাই। ৮ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় মা ও মেয়েকে। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে গৃহকর্মী। তাকে অভিযুক্ত ধরেই শুরু হয় তদন্ত। গৃহকর্মী আয়েশার নাম ছাড়া অন্য কোনো তথ্য ছিল না। বোরকা পরায়, চেহারাও ছিল অজানা, শুধু ছিল একটি পোড়া দাগ। এমন অবস্থায় শুরু হয় থানার রেকর্ডপত্র খোঁজা। জুলাই মাসে পাশের হুমায়ুন রোডে একটি বাসায় চুরির তথ্য আসে পুলিশের হাতে। সেখানেও শুধু ছিল আয়েশার নাম ও একটি মোবাইল নম্বর। সেই নম্বর ঘেটেই সাভারের হেমায়েতপুরে খোঁজ মেলে এক ব্যক্তির। সেখানে অভিযানে গিয়ে পুলিশ জানতে পারে রাব্বি নামের এক ব্যক্তি এই ফোন ব্যবহার করে। তার পরিবারের সঙ্গে কথা বলে সামনে আসে ঝালকাঠির দুমকির একটি ঠিকানা। পরে সন্ধান মেলে নলছিটির আরেক জায়গার। অবশেষে শেষ হয় ৬০ ঘন্টার পুলিশি অভিযান। গ্রেফতার করা হয় অভিযুক্ত আয়েশা ও তার স্বামী রাব্বিকে। রাব্বিকে শনাক্ত করা হয়। তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়েশা। সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে। তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের নিকট প্রাপ্ত তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে অভিযান পরিচালনা করে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ জানায় হত্যার আগের দিন আয়েশার ২০০০ টাকা চুরি ধরে ফেলে গৃহকর্ত্রী। পরদিন হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে বাসায় ঢুকে আয়েশা। এ বিষয়ে জেরা করাতে ক্ষুব্ধ হয়ে প্রথমে লায়লা আফরোজকে কুপিয়ে জখম করে। মেয়ে নাফিজা দেখে ফেলায় তাকেও হত্যা করে। হত্যার পর বাসা থেকে আবারও চুরি করে পালায় সে। ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনও এটা কনফার্ম করতে পারি নাই। তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারই ২০০০ টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। পুলিশ বলছে আয়েশা পেশাদার চোর, স্বামী রাব্বি তার সহযোগী। সে বাসায় কাজ নেয় চুরির উদ্দেশ্যে। চুরি শেষ হলেই সটকে পড়ে। নিজের বোনের বাসাতেও চুরি করেছে সে। চুরি থেকে বাঁচতেই বোরকা পরে, চেহারা ঢাকে, ব্যবহার করে না ফোন। জুলাই ২৫-এ আরেক বাসা থেকে ৮০০০ টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। আয়েশা ও তার স্বামীর সঙ্গে কোনো চোর সিন্ডিকেটের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আয়েশাকে ৬ দিন এবং তার স্বামী রাব্বিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে তুলে ধরার চেষ্টা করেছি পুরো হত্যার আদ্যপান্ত। এর ছাড়াও আরও অনেক তথ্য রয়েছে, কারণ পুলিশের যে অভিযান, সেই দুঃসাহসিক অভিযান ৬০ ঘন্টা ধরে এক গৃহকর্মীকে তারা খুঁজে বের করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। এতটাই এই চতুর গৃহকর্মী, কারণ সে ব্যবহার করতো না কোনো ফোন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখতে চাই। এই যে হত্যাকাণ্ডটি ঘটেছিল এবং এটি যে রহস্য উন্মোচন হলো, হত্যাকাণ্ডটি ঘটে ৮ ডিসেম্বর সকালে, যখন সে কাজে আসার পরে তার সাথে বাকবিতণ্ডা হয়। তারপরে সে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। গৃহকর্মী সে ছদ্মবেশে সে সেখান থেকে পালায়। সে যখন এই যে দুজনকে তার যে ধারালো অস্ত্র দিয়ে সে যখন কোপানোর পরবর্তীতে তার পুরো যে ড্রেস সে পরিহিত অবস্থায় ছিল সেটি রক্তে একদম লাল হয়ে যায়। সেই কারণে সে সেই ড্রেসটি তাৎক্ষণিক
বদলায় এবং বদলানোর পরে সে গোসল করে, গোসল করার পর সে তাৎক্ষণিকভাবে কী ড্রেস পরবে সে আসলে বুঝে উঠতে পারছিল না। তারপরে তার বোরকা সে রেখে তার মেয়েটার যাকে মেরে ফেলা হয় তার সেই স্কুল ড্রেসটি সে পরিহিত অবস্থায় এবং পুরো মুখ সে ঢেকে সেখান থেকে সে বের হয় এবং দারোয়ান তাকে জিজ্ঞেস করার পরে সে বলে যে তাদের বাসার আত্মীয়। এই কারণে দারোয়ান বুঝতে পারেনি যে এটি আসলে সেই আয়শা। পরবর্তীতে তো অন্য যে সিসিটিভি ফুটেজগুলো ছিল সেগুলো দেখে পরিষ্কারই হয়েছে যে এই গৃহকর্মী সেখান থেকে ছদ্মবেশে পালিয়ে গেছে। আরেকটি বিষয় যে কাজে যোগ দেওয়ার 4 দিনেই এই হত্যাকাণ্ডটি ঘটায়। সে যখন এই বাসায় এসেছিল এটি একটু জানা দরকার যে দারোয়ানের কথা আমরা বলছিলাম সেই দারোয়ানের কাছে সে এসে দাবি করে যে সে অসহায়, গ্রাম থেকে শহরে এসেছে, কোনো কাজ পাচ্ছে না, সে না খেয়ে থাকতে হচ্ছে, এরকম নানা ধরনের ইমোশনাল কথাবার্তা বলে সে দারোয়ানকে কনভিন্স করে এবং বলে যে এই বিল্ডিংয়ের কারো যদি কাজের বোয়ার দরকার হয় বা গৃহকর্মীর দরকার হয় তাকে যাতে জানানো হয়। এই ঘটনা এই কথা বলার পরেই যেই যিনি মারা গিয়েছেন গৃহকর্ত্রী তাকে সেই দারোয়ান জানানোর পরেই সে কাজে যোগদান করে এবং প্রথমে একইভাবে সেই গৃহকর্ত্রীকেও বারবারও বলে যে আমার কাছে আসলে কোনো ধরনের তথ্য নেই, আমার এনআইডি কার্ড নেই, আমার কোনো ফোন নেই, আমি একেবারেই নিঃস্ব অবস্থায় ঢাকায় এসেছি, যে কারণে সে ফোন নাম্বার, এনআইডি কার্ড কোনো কিছুই তাকে আসলে দেয় না এবং না দেওয়ার কারণে তাকে কিন্তু যখন সে হত্যাকাণ্ডটি করে পালিয়ে যায় পুলিশেরও বেগ পেতে হয়। এরপর পরিচয় গোপন রেখে সে কাজে যোগদানকে আবারও যেটি বলছিলাম যে সে তার পরিচয় শুধুমাত্র নামটি জানিয়েছে, সে কোথায় থাকে, কোথায় বাসা কিছুই সে জানায় নাই। তার বাসা নরসিংদীতে, সে জেনেভা ক্যাম্পে একটি বাসা ভাড়া নিয়ে উঠেছিল এবং সে সাভারে তার মায়ের বাসা আছে, সাভারে তার স্বামীর বাসা আছে, সেখানেও সে থাকে, কিন্তু সে পরিচয় দিয়েছে শুধুমাত্র জেনেভা ক্যাম্পের। আসলে সে তার যেই ঠিকানা সেটি সে দেয়নি, সে গোপন রেখেছে এবং এই কারণেই পরবর্তীতে তাকে খুঁজে পেতেও বেগ পেতে হয়েছে। এরপর মোহাম্মদপুরের পুরনো চুরির তথ্য যাচাই, এই যে সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাচ্ছিল কিন্তু যারা এই বাসায় যাদের সামনে এসে কাজ করেছে কেউই তার চেহারাটা ওরকমভাবে পরিষ্কারভাবে দেখেনি। শুধুমাত্র একটি জিনিসই সবার নজরে এসেছিল যে তার শরীরে পোড়ার দাগ আছে, তার শরীর পুড়ে গিয়েছে, এরকম একটি দাগই আসলে তার প্রথম চিহ্ন ছিল যেটি পুলিশের তদন্তের ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে গেছে। তারপরে তারা আশেপাশে বেশ কিছু সিসিটিভি ফুটেজ চেক করেছে, কোথাও আসলে খুঁজে পাচ্ছিল না। বারবার দেখা যাচ্ছিল যে সে জেনেভা ক্যাম্পে ঢুকছে, জেনেভা ক্যাম্প থেকে বের হচ্ছে, কিন্তু জেনেভা ক্যাম্পের কেউ আসলে তাকে সেরকমভাবে চিনে না। পরবর্তীতে তাদের মনে হলো যে তার কি আসলে এরকম চুরির কোনো স্বভাব আগে আছে কিনা যে গৃহকর্মী। এই তথ্য খোঁজার ক্ষেত্রেই পুলিশের সহায়তা হয়। পুলিশ প্রায় 1 বছরের বিভিন্ন চুরির মামলা, জিডি তারা অনুসন্ধান করে এবং আশ্চর্যজনকভাবে একটি জিডি তাদের সামনে আসে এবং সেই জিডিতে দেখা যায় যে হুমায়ুন রোডের একটি বাসায় একটি চুরির ঘটনা ঘটেছে, সেখানেও সেই অভিযুক্তর নাম আয়শা এবং তারও শরীরে পোড়া দাগ রয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু এই মামলাটি সামনের দিকে এগিয়ে আসে এবং পরবর্তীতে যেটি দেখা যায় যে রাব্বি নামের একজনকে তারা সাভারে খুঁজে পায় এবং যেই বাসাটির কথা বলা হয়েছে, যে অভিযোগটি করা হয়েছিল, জিডি করা হয়েছে, সেই জিডিতে যিনি অভিযোগ করেছিলেন তার বাসায় পুলিশ যায়। যাওয়ার পরে সে বলে যে একটি নাম্বার থেকে তাদের সাথে যোগাযোগ করেছিল, সেই নাম্বারটি সে সূত্র ধরেই তার যে তদন্ত আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে পুলিশকে। প্রথমে একটি পোড়া দাগ, এরপর একটি নম্বর, সেই নম্বর বিশ্লেষণ করে দেখা যায় যে এটির লোকেশন দেখাচ্ছে সাভারের হেমায়েতপুরে। সেখানে পুলিশ অভিযান করে এবং সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে সেখানে অন্য একজন লোক সেই নম্বরটি ব্যবহার করছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে আকাশ থেকে পড়ে যে আসলে আমি তো আসলে এরকম কোনো ক্রাইম করিনি, তবে আমার এই এলাকায় একজন আছে যে জেনেভা ক্যাম্পে এলাকায় ভাড়া থাকে, সে হয়তো বা এই ফোনটি সে এর আগেই ব্যবহার করেছে। তখনই রাব্বির নাম প্রথম সামনে আসে। যখন রাব্বির নাম প্রথমে সামনে আসে তখন রাব্বির মাধ্যমে জানা যায় যে তার স্ত্রীর নাম আয়শা। এভাবেই আসলে দুইজনকে প্রথমে আইডেন্টিফাই করা যায় এবং 24 ঘন্টা সময় লেগে যায় এই আয়শাকে আসলেই কে সেটি খুঁজে বের করার। পরবর্তীতে আয়শার বাসায় অভিযান চালানো হয় হেমায়েতপুরেই। সেখানে যাওয়ার পর জানা যায় তারা আসলে যেদিন হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল সেদিন দুপুরে বিকেলের দিকে এসেছিল, এরপরে তারা আর আসেনি। এরপরে তার কাছ থেকে তথ্য নিয়ে রাব্বির মায়ের বাসায় অভিযান চালানো হয়। রাব্বির মাও বলে যে তারা কিছুক্ষণ আগে এসেছিল, সেখান থেকে তারা চলে গেছে। পরে আয়শা এবং রাব্বি আরেকটি বাসায় ভাড়া থাকে, সেখানেও যাওয়া হয়েছে, সেখানেও যে তালাবদ্ধ পাওয়া গেছে এবং পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বরিশালে তার একটি লোকেশন থেকে থাকতে পারে। এরপরে সেখানে কিন্তু তারা অভিযানে যায়। যেই 4টি জায়গার কথা বলছি সেটি হচ্ছে যে সাভারে, বরিশালে এবং এরপরে বরিশালের যে তথ্য সেখানে গিয়েও তাকে পাওয়া যায় না। পরবর্তী দেখা যায় যে তার একটি বিকাশে লেনদেন সম্পন্ন হয় আয়েশার বোনের মাধ্যমে। সেই বোনের যে সূত্র, সেই সূত্র ধরে তারা দেখা যায় যে পটুয়াখালীর দিকে তারা গিয়েছে এবং সেখানে থেকে তারা পটুয়াখালী চলে যায় এবং পটুয়াখালী যাওয়ার পরে সেখান থেকে জানতে পারে যে পটুয়াখালীতেও তারা আসেনি, তাদের আরেকটি সম্ভাব্য লোকেশন থাকতে পারে যে আয়েশার
দাদা শ্বশুর তার বাসা অর্থাৎ রাব্বির দাদার বাসায় তারা যেয়ে থাকতে পারে। এরপরে তারা সেই যে ঝালকাঠির যে দুমকি সেখানে তারা যায়, যাওয়ার পরে ঝালকাঠির নলছিটি, সেই নলছিটিতে গিয়ে তার সেই সন্ধানটা পাওয়া যায় এবং 60 ঘন্টার যে পুলিশের যে অভিযান, সেই 60 ঘন্টার অভিযান সমাপ্ত হয় এবং তাকে গ্রেপ্তার করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সামনে আসে যে চুরির উদ্দেশ্যে সে কাজে যোগদান করে, চুরি ধরে ফেলার কারণেই সে হত্যাটি করে। তো এই যে পুরো ঘটনাটি একেবারেই পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের কাছে একেবারে শুনলে মনে হয় যে সিনেমায় আমরা যেরকম দেখি একজন আসামিকে ধরার জন্য যেভাবে অভিযান পরিচালনা করা হয়, পুরোপুরিভাবে এই ঘটনার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে এবং সেইটি খুঁজে বের করতে, একজন গৃহকর্মীকে খুঁজে বের করতে কেন এত ব্যাক পেতে হলো পুলিশকে, সেটি আসলে পুলিশ আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। এবং সেটি হচ্ছে যে এই যে আয়েশা এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে, তার যে চুরি তার একটা নেশা হয়ে গিয়েছে এবং তার স্বামী এক্ষেত্রে তাকে বারবারও সহযোগিতা করেছে এবং এই যে তার যে বারবারও এই সকল অপরাধ, এই অপরাধটার ক্ষেত্রে সে বারবারও বলেছে যে যেই বিষয়টি বারবারও সামনে এসেছে যে যখন হুমায়ুন রোডে সে অপরাধটি করে, তখন যখনই থানায় জিডি হয় তখনই কিন্তু সে সেই বাসায় আর ঢোকেনি, অর্থাৎ চুরি শেষ হয়ে গিয়েছিল জন্য কিন্তু সে সেই বাসায় ঢুকেনি। যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে হয়তো বা সেখানেও একটি অন্য ঘটনা ঘটতে পারতো। এবং তারপরে যেই মোডাস অপারেন্ডিগুলো আমরা দেখেছি যে সে পুরোপুরিভাবে বোরকা পরে সব জায়গায় যায় এবং কোনো ফোন নাম্বার সে ব্যবহার করে না, নিজের চেহারা আড়াল করার চেষ্টা করে, নিজের ঠিকানা আড়াল করার চেষ্টা করে এবং বারবারও সে একেবারে একজন গ্রাম থেকে উঠে এসেছে, কিছুই বুঝে না, এরকম একটি সে বেশভূষা সে ধারণ করে যাতে কোনোভাবেই কেউই আসলে সে এই ধরনের তার প্রতারণার খপ্পরে না পড়ে। বারবারও আইনশৃঙ্খলা বাহিনী বলেছে অবশ্যই গৃহকর্মীর কর্তৃক যে অপরাধ সেটি থেকে বাঁচতে হলে গৃহকর্মীকে কাজে নেওয়ার আগে অবশ্যই তার অতীত সম্পর্কে তথ্য নিতে হবে, তার ভোটার আইডি কার্ড নিতে হবে, তার মোবাইল নাম্বার নিতে হবে এবং তার ছবি রাখতে হবে। পাশাপাশি তার যে কোনো ঢাকায় কার জিম্মায় সে আছে তার নাম্বার নিতে হবে, তাহলেই আসলে এই ধরনের অপরাধ থেকে বাঁচা যাবে। এই যে একটি চুরির ঘটনা, মাত্র 2000 টাকা চুরি করেছিল এবং সেই চুরির কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদের যে সে ক্ষুব্ধ হয়ে সে পরিকল্পিতভাবে তার স্বামী একটি মেলা থেকে সেই ছুরিটি সুইচ গিয়ার ছুরি এবং সে হাতে গ্লাভস পরে সে পরিকল্পিতভাবে গিয়েছে যাতে হাতে কোনোভাবেই কোনো আঘাতপ্রাপ্ত না হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সে যখন দুইজনকে কুপিয়েছে তখন কিন্তু সে তার হাতে আঘাত পেয়েছে এবং তার হাতেও কাটা চিহ্ন পাওয়া গেছে এবং তার যেই অস্ত্রগুলো ব্যবহার করেছে, ধারালো 2টি ছুরি ব্যবহার করা হয়েছে, সেই ছুরি এবং একটি চামচ, 3টি অস্ত্র ব্যবহার করে সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। সবগুলোই ঘটনাস্থলেই সে বালতির মধ্যে রেখে পালিয়ে গিয়েছিল এবং সেখান থেকে পুলিশ উদ্ধার করে। পরবর্তীতে তার যে ড্রেসটি সেই এখান থেকে স্কুল ড্রেসটি পরে সোহরাওয়ার্দী হাসপাতালে যায়, সেখানে যে স্কুল ড্রেসটি সে খোলে সেখানে আরেকটি ড্রেস সে পরে সেখান থেকে পরবর্তীতে সে সাভারে যায়। সাভারে যাওয়ার আগে সে একটি ব্রিজের ওপর থেকে নদীতে তার যে ব্যবহৃত কাপড়গুলো সেগুলো সে সেখানে ফেলে দিয়ে তারপরে সে আত্মগোপনের যে চেষ্টা সেটি সে অব্যাহত থাকে। এবং পুরোপুরি আমরা দেখি যে এই যে পুরো ঘটনাটি ঘটেছে এবং এই পুরো ঘটনাটির ক্ষেত্রে আমরা দেখেছি যে সে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই প্ল্যান্ড এবং তার যে অতীত অভিজ্ঞতা, এই যে চুরির পাশাপাশি সেখানে আত্মগোপন করতে হবে, পুরোপুরিভাবেই একজন অভিজ্ঞ যে অপরাধী, যে জেনে শুনে বুঝে অপরাধে জড়ায়, তার সাথেই তার যেই ধরন সেটি কিন্তু আসলে মিলে যায়। যে কারণে বারবার সতর্ক করা হয়েছে গৃহকর্মীকে কোনোভাবেই নেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে, তাহলে হয়তো বা এরকম আর কোনো প্রাণ অকালে ঝরে যাবে না এবং একটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যাবে না। তো এই ছিল আজকের আলোচনায়। আমরা মোহাম্মদপুরের জোড়া খুনের একটি লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন নিয়ে আলোচনা করলাম। সামনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।